আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে আজকে সেহরি স্পেশাল রেসিপিটা শেয়ার করব। তো সেহরির জন্য রান্না করতেছি আমি। তো এখানে পটল নিয়েছি ভাজি করার জন্য। তো পটলগুলোকে এভাবে আঁচড়ে আঁচড়ে বুয়াকে দিয়ে কাটিয়ে নিয়েছি। তো এভাবে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো পটলটাকে ভেজে নিব। তাই মশলাটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো মশলা মাখানোর মধ্যে এখানে শুধু দিয়েছি লবণ, দিয়েছি স্বাদ মতো, দিয়েছি মরিচ গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো। তো এখানে অবশ্য আপনারা যে যার মতো পছন্দ মতো কিন্তু মশলা অ্যাড করতে পারেন। মশলা বলতে হলুদ মরিচটাই, কিন্তু যে যেরকম স্বাদটা পছন্দ করেন লবণ বা মরিচ সে সেভাবে দিয়ে নেবেন। তো এটাকে আমি ভালো করে একটু কচলে মেখে নিচ্ছি, তারপর এটা ভেজে নেব। তো এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা একটু গরম হোক, গরম হলেই কিন্তু আমি পটলগুলো দিয়ে দিব। তো এইভাবে পটল চিড়ে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব ভালোই লাগে। তো পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো পটলগুলোকে কিন্তু একেবারে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। বেশি হাই হিট দিলে কিন্তু ভিতরটা আবার সিদ্ধ হবে না, দেখা যাবে যে পুড়ে গেছে। তো এই পর্যায়ে আমি পটলগুলোকে একটু উল্টে দিচ্ছি, এই যে একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। তো কখন বুঝবেন যে আপনার পটলটা ভিতরটা সিদ্ধ হয়েছে? যখন দেখবেন যে পটলগুলো একটু চুপসে গেছে, তার মানে এটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। তো দুই সাইডে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে যে এই যে পটলটাকে কিন্তু আঁচড়ে আঁচড়ে যদি ছুলে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। আর একেবারে ছিলে খোসা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু অত ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। তো এটাকে আমি পিছন সাইডটাও কিন্তু এভাবে ভেজে নেব লাল করে। তো এই পর্যায়ে যখন আমার দুই সাইড ভাজা হয়ে যাবে এরকম, তখন আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি। তো আমি এক সাইড করে রেখেছি, আর এই পাশটাতে কিন্তু আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। আর বেগুন ভাজাটা কিন্তু খুবই, বেগুন ভাজা তারপরে পটল ভাজা এগুলো কিন্তু খুবই আর্লি হয়, এগুলো কিন্তু কোনো ঝামেলাই নেই ভাজি করতে। এই যে তো আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমি কিন্তু পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি। তো অল্প করে ডাল রান্না করছি আজকে, যেহেতু সেহরিতে কিন্তু অত খাওয়া হয় না, দেখা যায় ইফতারি করার পরে কিন্তু আমরা অতটা খাই না, মানে ভাতই খাওয়া হয় না। তো এটা শুধু সেহরির জন্যই করছি, তাই আমি একটু কম করে ডাল বসিয়েছি। তো ডালের রেসিপিটা আজকে আর দেখালাম না, টক ডাল রান্না করছি, কারণ রোজা রেখে টকটাই ভালো লাগে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি টক ডালের যে রেসিপিটা আছে সেটা আমি দিয়ে দিব। তো ডালটা সিদ্ধ হতে থাকে। তো পটলটা ভাজা আমার হয়ে গেছে, আমি একটু উপরে ব্রেস্তার মতো করে দিতে চাচ্ছি। তো এটা সবসময় আমি দেওয়ার চেষ্টা করি, দিলে আসলে বেগুন ভাজি পটল ভাজি এগুলো কিন্তু ভালোই লাগে। তো এখানে শুধু তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো এটাকে একটু হালকা সিদ্ধ করে ভেজে নিব, তারপর উপরে আমি এটা ছিটিয়ে দিব। তো এটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে পটলটা একেবারে ভাজি করলে একদম চুপসে যায়। তো এ পর্যায়ে যদি একটু বেরেস্তার মতো করে দেওয়া যায় তখন কিন্তু একটু ভিজা ভিজা লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি কিন্তু এই যে এইভাবে বেগুনটা, সরি বারবার বেগুন আসতেছে, এই যে পটলটাকে কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, আর উপর থেকে এই যে এইভাবে করে দিয়ে নিয়েছি বেরেস্তার মতো করে। পেঁয়াজটা কিন্তু হাফ সিদ্ধ করেছি, বেশি একটা করিনি সিদ্ধ, আর এই যে কাঁচামরিচটাকেও। তো এই পর্যায়ে আমি উপরে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা মশলার রেসিপি। তো মুরগি রান্না করলে অনেকেই মুরগিতে কিন্তু ভালো টেস্ট আসে না, তো এই মশলাটা ট্রাই করে দেখতে পারেন, আপনার মুরগির রান্নায় কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। তো এখানে প্রথমে আমি জিরাটা টেলে নিচ্ছি, আর বাকি মশলাগুলো টালতে হবে না। তো ওটা কিন্তু আমি এমনিতেই পাটায় পিষে নিব। তো এটাকে একটু ভেজে নিচ্ছি।
তো জিরাটাকে কিন্তু বেশি একটা টালা যাবে না, তো দেখা যাবে যে তাহলে তিতা হয়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। তো আমি এখানে সামান্য একটু লাল হলেই কিন্তু আমি গ্যাসটি অফ করে দিব। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দেখাচ্ছি যে আমি কী কী মশলা ব্যবহার করছি। এখানে টালা জিরা নিয়েছি, এই যে তেজপাতা দেখেন কতটা কুড়মুড়ে হয়েছে। এই যে ভেজে নেওয়ার পর এটা কিন্তু এমনিতেই ছিঁড়ে নেওয়া যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা জয়ফল, আর দিয়ে দিচ্ছি জয়ত্রী। তো এখানে জয়ত্রী আমি সামান্য দেব, বেশি দিচ্ছি না, কারণ জয়ত্রীর স্মেলটা অনেক তীক্ষ্ণ হয়। তো এটাকে আমি ভেজে নিলাম না, এটা ভাজা ছাড়াই আমি করব। তো এখানে আমি সবগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি একটু বেটে নিচ্ছি। তো ব্লেন্ডারে করলে দেখা যেত যে এটা ভালো মতো ক্রাশ হতো না, তো অনেক সময় দানা দানা থেকে যায়। তাই আমি এটাকে ভালো করে ক্রাশ করার জন্য কিন্তু আমি বেটে নিচ্ছি পাটায়। এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। এই যে সবগুলো কিন্তু মিহি হয়ে আসছে, তো আমি এটাকে মিহি করে নিচ্ছি সবটা। তো এই স্পেশাল মশলাটা কিন্তু আসলেই মানে আপনি যখনই এটা রান্নায় ইউজ করবেন আপনার মুরগির, দেখবেন কতটা সুস্বাদু হয়, কতটা টেস্টি হয়। তো জয়ফলটাকে এই যে আমি একটু ভেঙে নিয়েছি, তো এখন আমি এটাকে ভালো করে পিষে নিচ্ছি। তো এগুলোকে ভালো করে সব করে একসাথে মিক্সড করে নেব মশলাগুলো। এই পর্যায়ে একটা ফাইনাল বাটা দিচ্ছি, আর একটা একেবারে মিহি করে ফেলবো। তো মশলাটাকে কিন্তু আমি যে এভাবে করে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করে দিব। তো মুরগিটা রান্না করছি, তো এখানে আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে গ্রেভিটা ঘন করতে যতটুকু পেঁয়াজ কুচি দরকার তো ততটুকুই দিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রায় 1 মুঠের মতো দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4টের মতো এলাচ। তো এখানে আমি 4টে এলাচ দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি। তো এগুলো দিয়ে মশলাগুলোকে আমি একটু ভেজে নেব, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে। আর পেঁয়াজটা দিয়ে লবণটা দিয়েছি এর জন্য যে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। তো দিয়ে এটা আমি একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো তেজপাতাটা চিড়ে দিলে সবসময় স্মেলটা অনেক ভালো আসে, তো ছিঁড়ে দিলাম। তো সবসময় আগেই আপনারা গরম মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন, একটু তেলে ভেজে নিলে দেখা যায় যে খুব সুন্দর একটা স্মেল আসে আপনার চিকেন কারিটা থেকে, খুব ভালো লাগবে খেতে। তো আমি সবসময় এভাবে আগে একটু গরম মশলাটা ভেজে নেই তেলে, তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করি। তো এটা একটু লাল হলে, পেঁয়াজটা একটু সিদ্ধ হলে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখন মশলাগুলো অ্যাড করে দিব, না হলে দেখা যাবে যে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, তাই আমি একটু আগেই পানি দিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, এটাও 1 চা চামচ দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও কিন্তু আমি 1 চা চামচ দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো 1 চা চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এতটা দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। তো মরিচটা অবশ্যই স্বাদের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা ঝাল পছন্দ করেন। তো এখানে আমি 1 চা চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো। তো এটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো এতটা দিয়ে নিচ্ছি। তো মশলা যত ভালো করে কষাবেন তো আপনার চিকেন কারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে।
তো মশলাটাকে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, সাইড থেকে ধরে যাবে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে যখনই উপর থেকে তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তো ওই পর্যায়ে কিন্তু আপনাকে চিকেনটা দিয়ে দিতে হবে। তো আমার কিন্তু তেলটা ভেসে উঠেছে, তো এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা দেশি চিকেন নিয়েছি, তো এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব, যাতে করে আমার চিকেন কারিটা নিচ থেকে ধরে না যায়। এটা কষানোর সময় কিন্তু একটু পানি দিয়ে কষালে ভালো হয় সব সময়। এমনিতেই চিকেন থেকে পানি উঠবে, তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা কষাবো, আর কোনো পানি অ্যাড করলাম না এখানে। তো এই চিকেনের যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু পুরো মুরগিটাকে সিদ্ধ করে নেব আমি। তো এই পর্যায়ে যখন কষানোটা আমার পানি উঠেছে, কষানোটা একদম হয়ে এসেছে, তো আমি আলু দিয়ে দিচ্ছি। তো কষানোর ভিতরে একটু আলুটা দিলে দেখা যায় যে আলুটা ভালো সিদ্ধ হয়। তো আমি সবসময় যখন একটু ভালো মতো কষানো হয়ে আসে ঠিক তার কিছুক্ষণ আগেই আমি এটা দিয়ে আরেকটু কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা অ্যাড করি। আর আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে, চিকেনটা আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি সবসময় একটা আলু দেওয়ার চেষ্টা করি সবসময়। তো বেশি ভালো লাগে না, একটা দিলেই কিন্তু একটু ভালো হয়, একটু গ্রেভিটা ঘন হয়। দেখা যায় যে একটু আলু ভালোই লাগে, আলুটা আসলে সব কিছুর সাথে যায় ভালো, তাই আলুটা দিয়ে নেওয়া। যেটাকে আরেকটু কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তো কষিয়ে নেওয়ার এই পর্যায়ে প্রায় আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। তো এটা আমি ঝোল এতটা রাখবো না, একটু শুকিয়ে নেব, একটু মাখা মাখা করে রান্না করছি। তো এই পর্যায়ে আমার এটা পানিটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আমার মুরগির জন্য করা স্পেশাল যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। তো পানিটা কিন্তু আমি আরেকটু টানাবো, এতটা রাখবো না। তো পানি থাকতে থাকতে দিলে হয় কি যে দেখা যায় যে এটা একেবারে মাংসের ভিতরে ঢুকে যায়, তাই একটু আগেই দিয়ে নেওয়া। তো আমার এই চিকেন কারিটা হয়ে গেছে প্রায় 40 থেকে 45 মিনিট পর রান্না করার পর কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে। আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। তো আমি আর ঝোলটা টালালাম না, এতটুকুই ঝোল রেখে দিয়েছি। তো আপনারা চাইলে আরেকটু মাখা মাখা করে রাখতে পারেন, তো আমি একটু ঝোল ঝোল রাখবো। তো খুব সুন্দর একটা স্মেল এসেছে। তো অবশ্যই এটা 1 চিমটি মশলাটা ব্যবহার করবেন, এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ জয়ফল জয়ত্রীর ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং হয়। তো সেক্ষেত্রে 1 চিমটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর স্মেল আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ঝলমল করছে, ভালোই গরম আছে। তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।